সোমবার সব ধরনের ফেডারেল অনুদান ও ঋণ কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্ত অনুযায়ী ফেডারেল অর্থায়নের যথার্থতা যাচাইয়ের আগ পর্যন্ত এ সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্বের মিলিয়ন মিলিয়ন মানুষ স্বাস্থ্যসেবা সহ গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিডিসি আফ্রিকার আশঙ্কা, এর ফলে আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে আমেরিকার অর্থায়নে এইডস প্রতিরোধে যেসব কার্যক্রম চলছে সেগুলো বন্ধ হয়ে যাবে। সব ধরনের সংস্থার অর্থায়ন, ঋণ কার্যক্রম এবং অনুদান কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের অ্যাক্টিং ডিরেক্টর ম্যাথিউ উইথ স্বাক্ষরিত এক মেমোতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রশাসনের সব এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট ও এজেন্সির প্রধানদের এই মেমো পাঠানো হয়েছে। গত বছর এই ধরনের ফেডারেল সহায়তার পেছনে $3 ট্রিলিয়ন বেশি খরচ হয়েছে বলে মেমোতে উল্লেখ করা হয়েছে। সহায়তা বন্ধ করে ট্রাম্প প্রশাসন সারা বিশ্বকে হুমকিতে ফেলেছে। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন সিডিসি আফ্রিকা ডাইরেক্টর জেনারেল জন কাসেয়া। এই আর্থিক সহায়তার একটি বড় অংশ স্বাস্থ্য খাতে ব্যয় হয়, যা বন্ধ হয়ে যাওয়ায় মিলিয়ন মিলিয়ন মানুষ স্বাস্থ্যসেবা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বে। স্থগিত করা হয়েছে প্রেসিডেন্টস ইমার্জেন্সি প্ল্যান ফর এইডস রিলিফ PEPFAR। এই তহবিলের কার্যক্রমের ফলে বিশ্বের 50 দেশে প্রায় 26 মিলিয়ন মানুষকে এইডস আক্রান্ত হওয়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তহবিলের বার্ষিক প্রতিবেদনে আরো বলা হয়েছে 2023 সালে বিশ্বের 55টি দেশে এইডস আক্রান্ত 20.6 মিলিয়ন মানুষের স্বাস্থ্যসেবা দিতে এই তহবিলের অর্থ ব্যবহৃত হয়েছে। প্রশ্ন উঠেছে, কংগ্রেসের অনুমোদন করা এসব তহবিল প্রেসিডেন্ট স্থগিত করতে পারেন কিনা। এই বিষয়ে জানতে চাইলে সাবেক কংগ্রেসম্যান চার্লি ডেন্ট বলছেন তার কাছে এর কোনো উত্তর নেই, তবে তিনি মনে করেন এই সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে। তিনি আরো বলেন, স্টেট কর্তৃপক্ষ ছাড়াও ভোগান্তির শিকার সাধারণ মানুষ প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করবে। বিশ্লেষক ফিল ম্যাটিংলি এই পদক্ষেপকে বুনো আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারেই এই ধরনের পদক্ষেপের আভাস দিয়েছিলেন এবং তিনি সেটিই করেছেন। তিনি জানান, 1974 সালে একটি আইন পাশ করে কংগ্রেস প্রেসিডেন্টের কাছ থেকে কংগ্রেস অনুমোদিত তহবিলের উপর স্থগিতাদেশ দেওয়ার ক্ষমতা কেড়ে নেয়। তিনি বলেন, এই আইনের দিক থেকে বিবেচনা করলে প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত পুরোপুরি অসাংবিধানিক। ট্রাম্প প্রশাসনের ঋণ ও অনুদান স্থগিতের সিদ্ধান্ত আটকে দিয়েছে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ফেডারেল আদালত। মঙ্গলবার ডিস্ট্রিক্ট জাজ লরেন এল আলী খান এই আদেশ দেন। এর আগে দেশের অন্তত 22টি স্টেট এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা দেয়। স্টেটগুলোর অ্যাটর্নি জেনারেলদের অভিযোগ, প্রেসিডেন্ট নিজের এখতিয়ারের বাইরে গিয়ে সম্পূর্ণ অসাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প প্রশাসনের ফেডারেল অর্থায়ন সাময়িক বন্ধ করা সংক্রান্ত নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে আদালত। মঙ্গলবার বিকালে নির্দেশটি কার্যকর হওয়ার কিছুক্ষণ আগে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ফেডারেল বিচারক লরেন এল আলী খান আদেশ দেন। ফেব্রুয়ারির 3 তারিখ বিকাল 5টা পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। এদিকে এর আগে ফেডারেল সহায়তা স্থগিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দেন দেশের প্রায় 2 ডজন স্টেটের অ্যাটর্নি জেনারেল। মঙ্গলবার ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে ঘোষণা দেন তারা। প্রশাসনের এই সিদ্ধান্তকে বেপরোয়া, বিপজ্জনক, বেআইনি এবং অসাংবিধানিক আখ্যা দিয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস। তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশের মিলিয়ন মিলিয়ন মানুষের স্বাভাবিক জীবন ধারণের পথে বাধা হয়ে দাঁড়াবে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টো বলেন, এই সিদ্ধান্তের ফলে দেশ জুড়ে ফেডারেল অর্থায়নে পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে বিশৃঙ্খলা দেখা দেবে। তিনি মনে করেন, দেশের মানুষের কল্যাণে এই আদেশ কার্যকর হওয়া বন্ধে তাদের সম্ভাব্য সব ধরনের চেষ্টা করা উচিত। তিনি স্পষ্ট করেন, ফেডারেল অর্থায়ন বন্ধের এখতিয়ার প্রেসিডেন্টের নেই। ইলিনয়ের অ্যাটর্নি জেনারেল কওমি রাউল বলেন, ট্রাম্পের এই অসাংবিধানিক সিদ্ধান্ত দেশের মানুষের নিরাপত্তা, উন্নতি এবং জীবনের মান ধ্বংস করে দেবে। তিনি দাবি করেন, অর্থায়ন স্থগিতের এই সিদ্ধান্ত ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের সমানভাবে ক্ষতিগ্রস্ত করবে। ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রিয়া ক্যাম্বেল জানান, তারা বছরে $20 বিলিয়ন বেশি ফেডারেল সহায়তা পান।
তবে সোমবার বিতর্কিত মেমোটি জারির পর স্টেট কর্তৃপক্ষ মেডিকেইডের জন্য $40 মিলিয়ন তোলার চেষ্টা করলেও এখনো পর্যন্ত সেই অর্থ হাতে এসে পৌঁছায়নি। নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাট প্ল্যাটকিন স্টেট ও দেশের মানুষকে প্রেসিডেন্টের যে কোনো অসাংবিধানিক সিদ্ধান্তের হাত থেকে রক্ষা করতে প্রস্তুত থাকার কথা জানান। এদিকে পৃথক সংবাদ সম্মেলনে কানেডিকাটের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম টং অন্যান্য স্টেটের সাথে প্রেসিডেন্টের এই অসাংবিধানিক সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে অংশ নেওয়ার ঘোষণা দেন। এছাড়া মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডেনা ন্যাসেলও আইনি পথে হাঁটার ঘোষণা দিয়েছেন। একই রকম ঘোষণা এসেছে অ্যারিজোনার এজি ক্রিস মেইজের পক্ষ থেকেও। তিনি অভিযোগ করেন, ট্রাম্প একদিকে সীমান্তে মাদক চোরাচালান বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেন, অন্যদিকে এই সংক্রান্ত কার্যক্রমের অর্থায়ন বন্ধের নির্দেশ দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মধ্যেই 7,000-এর বেশি অবৈধ অভিবাসীকে বিতরণ করা হয়েছে। এই তথ্য জানিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। শরণার্থী গণবিতরণে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের সহায়তার প্রশংসা করেছেন নবনিযুক্ত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। গণহারে শরণার্থী তাড়ানোর আয়োজনকে খুবই দুঃখজনক বলেছেন স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এদিকে অ্যারিজোনায় আইসের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শত শত মানুষ। স্টেট গভর্নর ক্যাটি হাবস জানিয়েছেন, অভিবাসী বিতরণ স্কুল কিংবা চার্চে অভিযানে সহায়তা দেবে না তার প্রশাসন। বর্ডার জার টম হোমেন দাবি করছেন, জাতীয় নিরাপত্তা হুমকি মোকাবেলায় কাজ করছে আইস। গত 2 দশকে কোনো প্রশাসনই দেশ থেকে 500,000 শরণার্থী বিতরণ করেনি। 2012 সালে ওবামা আমলে সর্বোচ্চ 409,000 নথিপত্রবিহীন অভিবাসীকে তাড়ানো হয়। 2019 সালে অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে 267,000 অভিবাসন প্রত্যাশীকে দেশ থেকে বের করে দেওয়া হয়। কিন্তু এবার ক্ষমতা নিয়েই প্রথম বছরে অন্তত মিলিয়ন শরণার্থীকে তাড়ানোর পরিকল্পনা করছেন ট্রাম্প। সেই লক্ষ্যে দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মাঝেই 7,000-এর বেশি অবৈধ অভিবাসীকে বিতরণ করা হয়েছে, এমন তথ্য দিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এই বিষয়ে প্রতিদিন এক্স বার্তায় তথ্য দিচ্ছে। দেশের অন্যতম বড় শহর নিউ ইয়র্কেও সাঁড়াশি অভিযান চলছে, যাতে ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নোম রাতভর আইস এজেন্টের সঙ্গে থেকে অংশ নিয়েছেন। ব্রঙ্কসের ওই অভিযানে একজন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়। স্টেট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা ছিল সীমিত। তারপরও শরণার্থী গণবিতরণে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের সহায়তার প্রশংসা করেছেন নবনিযুক্ত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি। সিবিএস নিউজের সাংবাদিকের কাছে তিনি বলেন, ভয়ঙ্কর অপরাধী ধরতে গিয়ে স্থানীয় সহায়তা জরুরি হয়ে পড়েছিল। নোম আশা প্রকাশ করেন, এত বড় অভিযানে স্টেট কর্তৃপক্ষ পাশে দাঁড়াবে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স আশা করছেন, জোরালো অভিযানে শরণার্থী বিতরণের সংখ্যা বছরে মিলিয়ন ছাড়াতে পারে। তবে অ্যারিজোনায় আইসের অভিযানের বিরুদ্ধে শত শত মানুষ বিক্ষোভ করেছে। স্টেট গভর্নর ক্যাটি হাবস জানিয়েছেন, অভিবাসী বিতরণে স্কুল কিংবা চার্চে অভিযানে সহায়তা দেবে না তার প্রশাসন। বর্ডার টম হোমেন অবশ্য বলেছেন, জাতীয় নিরাপত্তা হুমকি মোকাবেলায় কাজ করছে আইস। নিরীহ পরিবার ধরায় তাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। এদিকে ক্যালিফোর্নিয়ার এল কোহনের সিটি কাউন্সিল চেম্বারে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে বাসিন্দারা। তারা SB 54 বা ক্যালিফোর্নিয়া ভ্যালুজ অ্যাক্ট সম্পর্কে পরিষ্কার ধারণা চেয়েছেন, যাতে এই অভিযান ঠেকাতে স্টেট সেনেট বিলটির কার্যকারিতা সম্পর্কে জানা যায়। এদিকে ঢাকঢোল পিটিয়ে নিউ ইয়র্কে আইসের অভিযানের সমালোচনা করেছেন স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। তবে নানা ধরনের অপরাধে যুক্ত শরণার্থীদের আটকের বিষয়টিতে সমর্থন জুগিয়েছেন তিনি। লেটিশিয়া নিরীহ সাধারণ অভিবাসন প্রত্যাশীদের নানা হয়রানির কথা তুলে ধরেন, জানান বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আমেরিকায় আসে অনেক আশা নিয়ে, কিন্তু ট্রাম্প প্রশাসনের অমানবিক উদ্যোগ তাদের সেই আশা ভরসা ধ্বংস করে দিচ্ছে। দেশের 4টি স্যাংচুয়ারি সিটির অবস্থা সম্পর্কে কংগ্রেসের শুনানিতে অংশ নিতে সংশ্লিষ্ট মেয়রদের চিঠি দিয়েছেন হাউস ওভারসাইট কমিটির চেয়ার জেমস কোমার। শহর 4টি হচ্ছে নিউ ইয়র্ক সিটি, বোস্টন, ডেনভার ও শিকাগো। আগামী 11 ফেব্রুয়ারি এই শুনানি হওয়ার কথা রয়েছে। বোস্টনের মেয়র মিশেল উ বলেছেন, রিপাবলিকানরা অভিবাসন নিয়ে রাজনীতির খেলায় মেতেছেন।
স্যাংচুয়ারি সিটি বা শরণার্থীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত শহরগুলোতে অভিবাসন আইন প্রয়োগে ফেডারেল বাহিনীকে বাধা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ সম্পর্কে তদন্তের ঘোষণা দিয়েছেন হাউস ওভারসাইট কমিটির চেয়ার কেন্টাকি রিপাবলিকান কংগ্রেস সদস্য জেমস কমার। এরপর কংগ্রেশনাল কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার জন্য নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস, বোস্টনের মেয়র মিশেল উ, শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন এবং ডেনভারের মেয়র মাইক জনস্টনের কাছে চিঠি পাঠিয়েছে হাউস ওভারসাইট কমিটি। নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের প্রেসিডেন্ট মুরাদ আউডে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সর্বোচ্চ কঠোরতার মাধ্যমে দেশকে নরকে পরিণত করছে। 11 ফেব্রুয়ারি সকালে ওয়াশিংটন ডিসিতে কমিটির সামনে 4 শহরের মেয়রকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। চিঠিতে উল্লেখ রয়েছে, শহরগুলোর স্যাংচুয়ারি নীতির কারণে বিপজ্জনক শরণার্থীদের আটকে বাধার মুখোমুখি হচ্ছে ফেডারেল বাহিনী। এ কারণে আমেরিকানরা নিরাপত্তাহীন হয়ে পড়ছে। স্যাংচুয়ারি সিটি বা স্যাংচুয়ারি স্টেটের কোনো আইনি সংজ্ঞা নেই। হাউস ওভারসাইট কমিটি জানিয়েছে, সারা দেশে কয়েকশো শহর ও কাউন্টির স্যাংচুয়ারি নীতি রয়েছে। তার মধ্যে নিউ ইয়র্ক সিটি সহ 4টি শহর বিশেষভাবে ফেডারেল আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্ক সিটির একজন কর্মকর্তা জানিয়েছেন, মেয়র অ্যাডামস ভেঙে পড়া অভিবাসন নীতি সংস্কার করতে আগ্রহী। এই কারণে ফেডারেল বাহিনীর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবেন বলে নিশ্চিত করেছেন তিনি। বোস্টনের মেয়র মিশেল উ বলেন, চিঠি পাওয়ার পর গুরুত্ব সহকারে সেটির পর্যালোচনা করছেন তারা। তিনি আরো বলেন, তাদের কাজ শহরের বাসিন্দাদের সুরক্ষা এবং সেবা নিশ্চিত করা। চিঠি প্রসঙ্গে শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসনের মুখপাত্র বলেন, তারা হাউস ওভারসাইট কমিটির আমন্ত্রণ পত্র পাওয়ার পর সেটির আইনগত বিষয় পর্যালোচনা করছেন। মেয়র ব্র্যান্ডন জনসন কমিটির সামনে উপস্থিত থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা একটি আমন্ত্রণ পত্র পেয়েছেন। এই পত্রের ভিত্তিতে সেখানে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। ডেনভার শহরের মেয়র মাইক জনস্টনের অফিস এক বার্তা জানিয়েছে, দেশের ভেঙে পড়া অভিবাসন নীতি সংস্কারে রিপাবলিকান কংগ্রেশনাল কমিটিকে সহযোগিতা করবেন তারা। ফেডারেল কর্মকর্তাদের যথেচ্ছ অর্থায়নের লাগাম টানতেই সব ধরনের অনুদান পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সিএনএনকে কথা বলেছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ফর পলিসি স্টিফেন মিলার। তিনি আশ্বাস দিয়েছেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কর্মসূচি এ কারণে ব্যাহত হবে না। মিলার বলেন, দেশের মানুষ ট্রাম্পের অধীনে নাটকীয় পরিবর্তন দেখতে চায়। এর জন্য সরকারের প্রতিটি ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। একই কথা বলেছেন নিউ ইয়র্কের রিপাবলিকান কংগ্রেসওয়াম্যান নিকোল মালিওটাকিস। পিবিএস নিউজ আওয়ারে তিনি জানান, ফেডারেল অনুদান বন্ধের অধিকার ট্রাম্পকে জনতাই দিয়েছে। ফেডারেল অনুদান এবং ঋণ সহায়তা স্থগিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে শুধু দেশে নয়, বিশ্বজুড়েই তোলপাড় চলছে। বলা যেতে পারে, অনেক দাতব্য প্রতিষ্ঠানে হাহাকার শুরু হয়ে গেছে। কিন্তু কেন এমন পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট? মঙ্গলবার সিএনএনের জেইক ট্যাপার বিষয়টি জানতে চেয়েছিলেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ফর পলিসি স্টিফেন মিলারের কাছে। ট্যাপারের প্রশ্ন ছিল, এই ধরনের উদ্যোগে জনগণের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও নানা সংশয় দেখা দিয়েছে। এর ফলে কারা ক্ষতিগ্রস্ত হতে পারেন? মিলারের স্পষ্ট উত্তর, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কর্মসূচি বা প্রোগ্রাম এই কারণে ব্যাহত হবে না। অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট OMB এই সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়ে নির্দেশনা প্রকাশ করেছে। এরপর তিনি দাবি করলেন, বর্তমানে প্রায় 2 মিলিয়ন ফেডারেল পেশাজীবীর মাঝে অধিকাংশই বামপন্থী ঘরানার। উদাহরণ হিসাবে USAIDর প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বলেন, এই দাতব্য সংস্থার 98% কর্মী ডেমোক্রেটিক প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস কিংবা কট্টর বামপন্থী প্রার্থীদের প্রচারণায় অর্থ দিয়েছে। এই নিয়ে সঞ্চালকের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন মিলার। স্টিফেন জানান, ফেডারেল কর্মীদের অধিকাংশই বামপন্থী। তাদের যথেচ্ছ অর্থায়নে লাগাম টেনে জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যেই সব ধরনের অনুদান পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। কারণ এসব অনুদান কংগ্রেস থেকে অনুমোদিত হলেও কংগ্রেসম্যানরা কোথায় তা খরচ হচ্ছে সে বিষয়ে তাদের কোনো ধারণা থাকে না। দেশের মানুষ ট্রাম্পের অধীনে নাটকীয় পরিবর্তন দেখতে চায়। এজন্য সরকারের প্রতিটি ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, যাতে করে খাতওয়ারি ব্যয় যাচাই বাছাই করে সাধারণের করের অর্থের অপচয় ঠেকানো যায়।
রিপাবলিকান আইন প্রণেতাদের মাঝেও ট্রাম্পের নির্বাহী আদেশ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থগিত হওয়া এই অনুদান আবার কখন সচল হবে এমন প্রশ্নের জবাবে স্টিফেন জানান, মূল আদেশে বলা আছে এনজিও, বিদেশি সহায়তা এবং অন্যান্য অনুদান 90 দিনের পুনর্মূল্যায়নে অন্তর্ভুক্ত করা হয়েছে। হোয়াইট হাউসের বাইরেও সাংবাদিকদের মিলার আশ্বস্ত করেন, দেশের মানুষ নির্ভর করে থাকে এমন কোনো কর্মসূচি এই আদেশের ফলে বিঘ্নিত হবে না। এই উদ্যোগ মূলত নেওয়া হয়েছে ডেমোক্রেট আমলের সার্বিক অর্থায়নে রিপাবলিকান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায়। প্রায় একই ধরনের কথা বলেছেন নিউ ইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান নিকোল মালিওটাকিস। পিবিএস নিউজ আউটকে তিনি জানান, ফেডারেল অনুদান বন্ধের অধিকার ট্রাম্পকে জনতাই দিয়েছে। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ অপচয় হতে দেওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া আইন প্রণেতারা তহবিলের বরাদ্দে ভূমিকা রাখলেও অনুদানের বিষয়ে দেখভাল করেন আমলারা। তারা বামপন্থী উদ্দেশ্য বাস্তবায়নে অনেক অর্থ ব্যয় করে থাকেন, যাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে। ফেডারেল অনুদান ও ঋণ সহায়তা স্থগিত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন স্টেটের গভর্নররা। মঙ্গলবার আলাদা সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের এমন ঘোষণার কঠোর সমালোচনা করেন ইলিনয়, মিনেসোটা, অরেগন ও ম্যাসাচুসেটসের গভর্নররা। তাদের আশঙ্কা, ট্রাম্পের এমন সিদ্ধান্তে হিটার চালানো থেকে শুরু করে শিশুদের স্বাস্থ্যসেবা, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর বেতন ভাতা সহ নানা ধরনের সেবামূলক কর্মকাণ্ড মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। দেশের প্রায় প্রতিটি পরিবারের উপরই এর নেতিবাচক প্রভাব পড়বে বলেও আশঙ্কা করছেন বিভিন্ন স্টেটের এসব গভর্নর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনগণের সঙ্গে প্রতারণা করছেন। মেডিকেইডে ফেডারেল অনুদান স্থগিত করার প্রভাব পড়বে না বলে হোয়াইট হাউস যে দাবি করছে তাকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছেন ইলিনয়ের ডেমোক্রেটিক গভর্নর জেবি প্রিটজগার। তিনি বলেন, তার স্টেটের কর্মকর্তারা মেডিকেইড সেবা দিতে গিয়ে ব্যর্থ হচ্ছেন। প্রিটজগার অভিযোগ করেন, ফেডারেল সহায়তা স্থগিত হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ সেবা এরই মধ্যে আটকে গেছে। স্বাস্থ্যসেবার মতো কর্মকাণ্ড বন্ধের এমন হঠকারী সিদ্ধান্ত নেয় প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণকে শিশুসুলভ বলে মন্তব্য করেন মিনেসোটার ডেমোক্রেটিক গভর্নর টিম ওয়ালস। ট্রাম্পের এমন সিদ্ধান্তকে বেআইনি আখ্যায়িত করে ওয়ালস বলেন, প্রকৃত অর্থে প্রেসিডেন্ট এসব সেবার বিষয়ে কোনো ধারণাই রাখেন না। জনগণ এসব মৌলিক সেবা থেকে বঞ্চিত হতে ট্রাম্পকে ভোট দেয়নি বলেও জানান টিম ওয়ালস। ফেডারেল অনুদান ও ঋণ স্থগিত করার সিদ্ধান্ত দ্রুত বাতিল করতে হোয়াইট হাউসের প্রতি আহ্বান জানিয়েছেন অরেগনের গভর্নর টিনা কটেক। ওয়াশিংটন ডিসি থেকে যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলেও উদ্বেগ জানান কটেক। ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলি বলেন, ফেডারেল অর্থায়ন বন্ধ হওয়ায় সবচেয়ে বিপাকে পড়বে বয়স্ক ও শিশুরা। অর্থ সংকটের কারণে তাদের হিটার চালানো ও স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা জানান গভর্নর হিলি। ভার্জিনিয়ার ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন বলেছেন, যতক্ষণ হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত পরিবর্তন না হচ্ছে ততক্ষণ তারা বিশ্রামে যাবেন না। প্রেসিডেন্ট একক ক্ষমতায় এমন ভাবে বাজেট নিয়ন্ত্রণ করতে পারেন না উল্লেখ করে সেনেটর বলেন, এটা সম্পূর্ণ অসাংবিধানিক। ম্যাসাচুসেটসের সেনেটর এড মার্কি বলেন, মেডিকেইডের মতো পরিষেবার অর্থ যখন আটকে যায় তখন বয়স্ক ও অসুস্থ শিশুদের ওপর সরাসরি এর প্রভাব পড়ে। ট্রাম্প তার প্রজেক্ট 2025 এর বাস্তবায়ন করা শুরু করেছেন এবং সামনে এমন আরো কিছু করবেন বলেও শঙ্কা জানান সেনেটর মার্কি। ট্রাম্পের এমন সিদ্ধান্তকে নতুন করে শুরু বলেই মনে করছেন ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান সেনেটর জিম জাস্টিস। তিনি বলেন, দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতেই ট্রাম্প এমন সূচনা করেছেন। তার সিদ্ধান্তকে সঠিক বলেই দাবি করেছেন সেনেটর জাস্টিস। সবকিছু ঠিক করতে ট্রাম্পকে কিছু সময় দেওয়ার আহ্বান জানান তিনি। ফেডারেল অনুদান ও ঋণ সহযোগিতা স্থগিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন সিনেটের ডেমোক্রেটিক নেতারা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তকে অসাংবিধানিক ও বেআইনি বলে আখ্যায়িত করেন সিনেট মাইনরিটি লিডার চাক শুমার। তিনি বলেছেন, অতি ধনীদের কর ছাড় দিতেই ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন। ফেডারেল থেকে স্থানীয় প্রায় সব খাতেই এর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন শুমার। তবে সেনেটে মেজরিটি লিডার জন থুন দাবি করেছেন, প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত সাময়িক এবং প্রতিটি খাতের ব্যয় পর্যবেক্ষণ করতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার রাতে হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক মেমোতে সব ধরনের ফেডারেল অনুদান ও ঋণ সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেয়া হয়। এতে দেশের মানুষ, বিশেষ করে নিম্নবিত্তরা বিভিন্ন সেবা পেতে দারুণ বিপাকে পড়বে বলে আশঙ্কা জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এতে করে দেশে চরম বিশৃঙ্খলা দেখা দেবে। একে অবৈধ, বিপজ্জনক, ধ্বংসাত্মক এবং অমানবিক সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেন চাক শুমার। ফেডারেল অনুদান ও ঋণ স্থগিত করতে হোয়াইট হাউসের এই সিদ্ধান্তে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে পুলিশ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কাউন্টি সহ ক্ষুদ্র ব্যবসা, অলাভজনক সংস্থার সেবার মতো প্রায় সব খাতই বিপাকে পড়বে বলে আশঙ্কা করেন চাক শুমার। অতি ধনীদের কর বৃদ্ধি এড়াতেই ডানপন্থী রিপাবলিকানরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও অভিযোগ করেন সেনেট মাইনরিটি লিডার। একে ট্রাম্পের প্রজেক্ট 2025 পরিকল্পনার অংশ বলেও আখ্যায়িত করেন তিনি। ট্রাম্পের এমন সিদ্ধান্তকে নির্লজ্জ আখ্যায়িত করেছেন সেনেটর প্যাটি ম্যারে। এর প্রভাব পুলিশ থেকে শুরু করে স্থানীয় সব সেবা খাতেই পড়বে বলে জানান তিনি। এই ঘোষণাকে বেআইনি আখ্যায়িত করে ম্যারে বলেন, জনগণ এমন সিদ্ধান্ত নিতে ভোট দেয়নি। ট্রাম্পের এই স্মারককে প্রত্যাখ্যান করে দেশের জনগণের পক্ষে থাকতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন সেনেটর এমি ক্লবুশার। এক্ষেত্রে সেনেটের রিপাবলিকান সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেনেটর ক্রিস মার্ফি অভিযোগ করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দেশের বাজেটের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাইছেন। কে অর্থ পাবে, কে পাবে না, ট্রাম্প এর নিয়ন্ত্রণ নিতে চাচ্ছেন বলেও দাবি করেন ক্রিস মার্ফি। ট্রাম্প তার ধনী ব্যবসায়ী বন্ধুদের কর ছাড় দিতে এবং তাদের অ্যাকাউন্টে অর্থ দিতেই সাধারণ মানুষের সুযোগ সুবিধা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন সেনেটর মার্ফি। তবে সেনেট মেজরিটি লিডার জন থুন দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত সাময়িক এবং প্রতিটি খাতের ব্যয় পর্যবেক্ষণ করতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। মেডিকেইডের মতো কর্মসূচিতে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন তিনি। দেশে চলমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতেই ট্রাম্প ফেডারেল অনুদান ও ঋণ সহযোগিতা স্থগিত করেছেন, এমনটাই দাবি করেছেন রিপাবলিকান সেনেটর জেমস ই রিচ। সরকারের অতিরিক্ত খরচ থেকেই বাজেট বড় হয় এবং দেনা বাড়ে, যার ফলে মূল্যস্ফীতি সৃষ্টি হয়। এমন খরচের লাগাম টানতেই প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান সেনেটর রিচ। সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, ফুড স্ট্যাম্প সহ আরও বেশ কিছু সুবিধা স্থগিত করা হয়নি বলে দাবি করেছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। মঙ্গলবার হোয়াইট হাউসের সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হিসেবে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন তিনি। লেভিট জানান, অহেতুক বিভিন্ন খাতে ব্যয় স্থগিতের নির্দেশে ব্যক্তিগতভাবে সোশ্যাল সিকিউরিটির সুবিধাপ্রাপ্তরা ক্ষতিগ্রস্ত হবেন না। লেভিট বলেন, ট্রাম্প প্রশাসন সত্যকে সবার সামনে হাজির করতে চায়। জন্মসূত্রে নাগরিকত্বের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে বলেও জানান তিনি। হোয়াইট হাউসের নবনিযুক্ত প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম, পডকাস্ট সহ অন্যান্য উদ্যোগকে পুরনো ধারার গণমাধ্যম থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। গ্যালপের জরিপের কথা উল্লেখ করে লেভিট বলেন, দেশের মানুষ মূলধারার গণমাধ্যমের উপর আস্থা হারিয়ে ফেলছেন। সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হিসেবে হোয়াইট হাউসকে প্রতিনিধিত্ব করার সুযোগের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান লেভিট। তিনি বলেন, গত 4 বছরে হোয়াইট হাউস থেকে অনেক ধরনের মিথ্যাচার প্রচার হলেও ট্রাম্প প্রশাসন সত্যকে সবার সামনে হাজির করতে চায়। অভিষেক অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করছেন জানিয়ে লেভিট বলেন, এখন পর্যন্ত 300 নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করেছেন। তিনি জানান, ট্রাম্পের নির্দেশ অনুযায়ী দেশ থেকে অবৈধ অভিবাসী বহিষ্কারের কাজ এগিয়ে চলছে। লেভিট বলেন, এআই খাতে চায়না নির্মিত ডিপসিক নিয়ে ট্রাম্প সতর্ক করেছেন। দেশের এআই খাতকে এগিয়ে নিতে ট্রাম্পের অনুমোদনের কথাও জানান তিনি। ব্যক্তিগত পর্যায়ে যারা সোশ্যাল সিকিউরিটির সুবিধা পাচ্ছেন তাদেরকে আশ্বস্ত করে লেভিট বলেন, দেশের বেশিরভাগ মানুষের স্বার্থে অহেতুক খাতে ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এতে সাধারণ মানুষের ক্ষতি হবে না। জন্মসূত্রে নাগরিকত্বের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে জানিয়ে লেভিট বলেন, ট্রাম্প প্রশাসন জন্মসূত্রে নাগরিকত্বে বিশ্বাস করে না। বৈধ উপায়ে যারা আমেরিকায় আসবেন তাদের সন্তানদের নিয়মিত উপায়ে অভিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলেও জানান হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি।
জাতীয় নিরাপত্তা নিশ্চিতে আগামী 4 বছর সরকারের সব সংস্থা একযোগে কাজ করবে বলে জানিয়েছেন নবনিযুক্ত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। মঙ্গলবার হোমল্যান্ড ডিপার্টমেন্টে তিনি কথা জানান। বর্ডার টম হোমেন বলেন, অবৈধ অভিবাসীদের বহিষ্কারে আইসের অভিযানের পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে অবৈধ অভিবাসীদের গ্রেফতারে নজিরবিহীন তল্লাশির সমালোচনা করেছেন ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার। অবৈধ অভিবাসীদের বহিষ্কারে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নবনিযুক্ত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে আগামী 4 বছর সরকারের সব সংস্থা একযোগে কাজ করবে বলেও জানান নোম। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে বক্তব্য দেওয়ার আগে নিউ ইয়র্কে আইসের নেতৃত্বে অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযানে অংশ নেন ক্রিস্টি নোম। নিউ ইয়র্কের ব্রঙ্কস থেকে কয়েক ডজন অবৈধ অভিবাসী গ্রেফতারের সময় কলোরাডোর মোস্ট ওয়ান্টেড অপরাধী অ্যান্ডারসন পাচেকোকে গ্রেফতার করা হয়। ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত পাচেকোর গ্রেফতারকে উল্লেখযোগ্য ঘটনা বলে মন্তব্য করেছেন মেয়র এরিক অ্যাডামস। এদিকে অবৈধ অভিবাসীদের বহিষ্কারে আইসের অভিযানের পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি চালানো হচ্ছে বলে জানান বর্ডার টম হোমেন। তিনি বলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরকারের সব পর্যায়ের কর্মকর্তারা একজোট হয়েছেন। অবৈধ অভিবাসীদের অধিকার বিষয়ে সোচ্চার ব্যক্তিদের ফেন্টানলে মৃত্যুর হার নিয়ে চিন্তা করার পরামর্শ দেন বর্ডার। এদিকে আইসের অভিযানে একদিনে 1200 অনিবন্ধিত অভিবাসীকে গ্রেফতারের খবর জানা গেছে। শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন জানান, যে কোনো পরিস্থিতিতে দুস্থ অভিবাসীদের পাশে আছেন তিনি। আইসের অভিযানে চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে সন্তোষ জানালেও অবৈধ অভিবাসীদের গ্রেফতারে নজিরবিহীন তল্লাশির সমালোচনা করেন ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার। এদিকে আইসের অভিযানে মেরিল্যান্ডের সিলভার স্প্রিংস এলাকা থেকে এল সালভাদরের এক নাগরিককে আটকের ঘটনায় স্বস্তি জানান স্থানীয়রা। মোস্ট ওয়ান্টেড অপরাধী হিসেবে তালিকাভুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি এবং হত্যা চেষ্টার অভিযোগ আছে বলে জানান কর্মকর্তারা। অন্যদিকে আইসের অভিযানকে অমানবিক আচরণ বলে মন্তব্য করেছেন ফ্লোরিডার কোরাল গ্যাবলসের বাসিন্দারা। তারা জানান, অনেক পরিবার শিশুদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। হেলথ সেক্রেটারির পদে রবার্ট এফ কেনেডি জুনিয়রের মনোনয়ন প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে সেনেটকে চিঠি দিয়েছেন তারই চাচাতো বোন ক্যারোলাইন কেনেডি। তিনি বলেছেন, টিকা সম্পর্কে কেনেডি জুনিয়রের মতামত বিপজ্জনক। তিনি পরিবারের সদস্যদের মাদকাসক্ত হতে প্রভাবিত করেছেন বলেও অভিযোগ করেন প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির মেয়ে ক্যারোলাইন কেনেডি। অস্ট্রেলিয়া ও জাপানে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্যারোলাইন কেনেডি। সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি তার বাবা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডি তার চাচা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে ক্ষমতা আসক্ত এবং শিকারী বলেছেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেলথ ও হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি পদে মনোনীত করেছেন কেনেডি জুনিয়রকে। সেনেটের উদ্দেশ্যে লেখা চিঠিতে ক্যারোলাইন আহ্বান জানিয়েছেন তার চাচাতো ভাইয়ের মনোনয়ন প্রত্যাখ্যান করার জন্য। ভ্যাকসিন সম্পর্কে কেনেডি জুনিয়রের মতামত গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি। এছাড়া তার বাড়ির বেসমেন্ট ও গ্যারাজ মাদকের কেন্দ্রস্থল বলেও অভিযোগ করেছেন ক্যারোলাইন। কেনেডি পরিবারের অন্য সদস্যদের মাদকাসক্ত হতে কেনেডি জুনিয়র প্রভাবিত করেছেন বলে অভিযোগ করেন তিনি। কেনেডি জুনিয়র তার নিজের সন্তানদের টিকা দিলেও অন্যদের টিকা নিতে নিরুৎসাহিত করেছেন বলে জানান সাবেক এই কূটনীতিক। ওই চিঠিতে আরও লিখেছেন, কেনেডি জুনিয়র বাজ পাখির মতো শিকারী পাখিদের পোষা পাখি হিসেবে তার বাড়িতে রাখেন, কারণ তিনি নিজেও একজন শিকারী। তার শিকারের তালিকায় পরিবারের সদস্য সহ অসুস্থ শিশুদের বাবা মায়েরাও রয়েছেন। রবার্ট এফ কেনেডি জুনিয়রকে হেলথ ও হিউম্যান সার্ভিসেস সেক্রেটারির দায়িত্ব দিলে তার বাবা সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও চাচা সাবেক অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডি তার কার্যক্রমে বিরক্ত হবেন বলে মনে করেন ক্যারোলাইন কেনেডি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ক্যারোলাইন কেনেডি যুক্তি ছাড়া প্রকাশ্যে কোনো মন্তব্য করেন না। এর আগেও কেনেডি জুনিয়রের সমালোচনা করেছেন তিনি। অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ভ্যাকসিন সম্পর্কে কেনেডি জুনিয়রের মতামত বিপজ্জনক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।